নমস্কার। বাংলা তথা ভারতীয় শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে দুটি স্থায়ী নক্ষত্র রেখা রায় পরিবার ও ঠাকুর পরিবার। রায় পরিবারে উপেন্দ্র কিশোর যে শিল্প ভাবনায় আশান্বিত হয়েছিলেন, তাঁর পুত্র সুকুমার ছিলেন তারই সার্থক উত্তরসূরি। সুকুমারের সাহিত্য মানেই অনেক মজা, অনেক আনন্দ, অনেক মজা। 123তম জন্মদিবস চলছে সুকুমার রায়ের। সেই উপলক্ষেই কলকাতা দূরদর্শনের নিবেদন সাহিত্যে সুকুমার রায়। এই অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করবার জন্য আমাদের স্টুডিওতে এসেছেন বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক, রায়বাড়ির সন্তান শ্রী প্রসাদ রঞ্জন রায়। আছেন বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক, সাংবাদিক শঙ্করলাল ভট্টাচার্য এবং আছেন বিশিষ্ট বাচিক শিল্পী অলোক মুখোপাধ্যায়। প্রথমে প্রসাদ বাবু, আপনার কাছে আমি জানতে চাইছি, সুকুমার রায় তো সম্পর্কে আপনার জ্যাঠামশাই হন, তো পারিবারিক সুকুমার রায়কে আপনারা কিভাবে নিয়েছেন? যে মানুষটার মৃত্যুই আমার জন্মের 25 বছর আগে, তার সম্বন্ধে পারিবারিক কোনো স্মৃতি বলতে গেলে তো বইটই এসব প্রমাণপত্র দেখেই বলতে হয়। আমি দুটো খুব ছোট্ট ঘটনা বলতে চাই। এক, ছোটবেলাতে নিঃসন্দেহে তিনি অত্যন্ত দুষ্টু ছিলেন, কিন্তু ছোটদের খুব ভালোবাসতেন। রথের মেলা থেকে ওরা নাকি ফুলের গাছ এনে বাড়িতে লাগিয়েছিলেন। যখন ফুল ফুটলো তখন সুকুমারের ফুল, তার দিদির ফুল, সবগুলোর গাছের ফুল বেশ সুন্দর রঙিন ফুল হলো। আর ছোট বোনটি খুশি, যার নাম পুণ্যলতা, তার ওখান থেকে সাদা ফুল হলো। বোনের মুখ ভার। পরদিন সকালে সবাই উঠে দেখলেন চমৎকার, বোনের গাছের ফুলগুলো সব লাল হয়ে গেছে। কি সুন্দর লাল রং! কেবল মাটিতে এক ফোঁটা রঙের দাগ লেগেছিল। তাই থেকে বোঝা গেল ভোরবেলায় উঠে সুকুমার চুপি চুপি রং তুলে নিয়ে সবগুলো রং করে দিয়েছিলেন। এই যে নরম মন, তার পিছনে কোথাও একটা ভীষণ দার্ঢ্য ছিল। এক বৃদ্ধ মাস্টারমশাই ওদের বাড়িতে আসতেন, বিকেল বেলাতে চা খেতেন ওদের সঙ্গে। বোধহয় সুকুমারকে পড়ানো নেই, ছোট ভাই বোনদের পড়াতেন। বয়স হয়ে গেছিল তখন, খেতে খেতে এদিক ওদিক খাবার দাবার ফেলতেন, মুখ থেকে একটু ইয়ে পড়তো, দেখে সবাই বিরক্ত হতেন। একদিন সবাই মিলে ঠিক করলেন একটা ছোট টেবিল আলাদা করে সেইখানে মাস্টারমশাইকে দেওয়া হবে। সুকুমার যেই ঢুকলেন ওটা দেখেই বললেন, কেন, এটা কার? বললেন মাস্টারমশাইয়ের জন্য। তখন উনি বললেন, তাহলে আমাকেও আজ থেকে ওখানেই চা দিও। এই বলার পর আর এই মাস্টারমশাই আলাদা ব্যবস্থা করার ব্যাপারটা উঠে গেল। তাহলে এইভাবে আপনারা পারিবারিক সুকুমারকে চিনেছেন বা বইয়ের পাতায় পড়েছেন, গল্প শুনেছেন, তাই তো? শঙ্করবাবু, এখন তো বিজ্ঞাপনী যুগ, ইলেকট্রনিক মিডিয়ার যুগ, তো এই সময়েও সুকুমার রায় আমাদের কাছে কতটা প্রাসঙ্গিক? প্রাসঙ্গিক মানে কি, উনি যত এখনকার বিজ্ঞাপনের চেহারা দেখি তত মনে হয় যেন ওনাকে ভিত্তি করে বিজ্ঞাপনগুলো করা হয়েছে। আগে যেমন কোনো একটা বাইক বিক্রি হবে, তার বিজ্ঞাপন করা হচ্ছে, তখন তার যে চেহারা হতো এবং তার সম্পর্কে যা বলা হতো, এখন তার কোনো ত্রিসীমানে সেগুলো থাকে না। বাইকটা হয়তো থাকে বা অনেক সময় থাকেও না, সেখানে নারী পুরুষ থাকে, না রকম থাকে। একটা ফ্যান্টাসাইজ করা হয় পুরো প্রোডাক্টটাকে এবং সেভাবে দেখানো হয়। তো তাতে মনে হয় ওরা যে সময় যে কাজগুলো, যে ফ্যান্টাসির জগৎটা উনি তৈরি করেছেন প্রায় একক হাতে, তাতে মনে হয় যে আজকের দিনে আমরা কিন্তু ওই দিকে ফিরে যাচ্ছি। যেমন বাংলা যে আজকাল বিজ্ঞাপনী যে ভাষা আমরা দেখি, খুব সুন্দর করে ছড়া দিয়ে পদ্য করে এবং খুব ছোট ছোট টাইট বাক্য তৈরি করে আগে অনেক কিছু বলা হতো, এখন দু চারটে চমকের মধ্যে জিনিসটাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এগুলো কিন্তু সত্যি কথা বলতে এক ধরনের ফ্যান্টাসাইজিং, এবং এটা আমাদের বাংলায় শুরু হয়েছে বলতে গেলে আমার কাছে অন্তত। মানে পৃথিবীর বিজ্ঞাপন ভাবনায় বাংলাতেই শুরু এটা? না, আমাদের বলছি। আচ্ছা। হ্যাঁ,
ওদের দেশে যেভাবে হয়েছে ওরা বলতে পারবে, কারণ ওদের লুইস ক্যারল ছিল, ওদের এডওয়ার্ড লিয়ার ছিল, ওদের আরো মানে ট্রেডিশন আছে ননসেন্সের এবং ফ্যান্টাসাইজিং এর। কিন্তু আমাদের এখানে এই প্রথম ফ্যান্টাসি এবং ননসেন্সের এই যে একটা জগৎ উনি তৈরি করেন একেবারে প্রায় একক চেষ্টাতে, যে এখন মনে হয় যে আমরা ননসেন্স কিন্তু এই অর্থে যে আমি একটা বিজ্ঞাপন করছি, আমি এমন ননসেন্স করব যে বিজ্ঞাপন কিছু কমিউনিকেট করে না, তা তো হতে পারে না। আমি এমন ভাবে ননসেন্স টাকে বা ফ্যান্টাসিটাকে এমন ভাবে ইন্ট্রোডিউস করব বিজ্ঞাপনের মধ্যে যে মানুষ একেবারে দেখে একেবারে চমকে যাবে এবং তারপরে ভাবতে শুরু করবে কেন এটা দেখানো হলো, কি জন্য হলো, করতে 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 জিনিসটায় পৌঁছবে এবং জিনিসটাকে মাথায় নিয়ে নেবে। এইভাবে এখন করা হয় এবং আমার মনে হয় যে আমি এখন বেশি করে, কারণ আমি ছেলেবেলা থেকে সুকুমার পড়ি এবং এখন আমি দেখছি যে এখন আমার আরো বেশি ভালো লাগছে। কারণটা কি? বয়সের সঙ্গে সঙ্গে সুকুমারকে এত বেশি ভালো লাগার কারণ একটাই বোধহয় যে অনেক সময় ওই বয়সে অনেক কিছু ধরিনি বা ধরতে পারিনি, এখন সেটা বুঝতে পারি। আচ্ছা প্রসাদ বাবু, সুকুমারকে আমরা জানি খেয়াল রসের কবি, বাংলা সাহিত্যে তিনি প্রথম উদ্ভট রস বা খেয়াল রস ফুটিয়ে তুলেছেন তাদের ছড়াই বা কবিতায়। এই খেয়াল রসটা একটু যদি আমাদের দর্শকদের বলেন। হ্যাঁ বলুন। খেয়াল রস বা ননসেন্স এক হিসাবে বলতে গেলে সত্যি ননসেন্সের বাংলা খেয়াল রসই হওয়া উচিত না আর কিছু হওয়া উচিত অন্য কথা, কিন্তু খেয়াল রস কথাটা রবীন্দ্রনাথ স্বয়ং ব্যবহার করে গেছেন। তো এইটা এক হিসাবে আমি দেখেছি অনেকের মধ্যে, আমাদের পরিবারের অনেক মানুষের মধ্যে মনের মধ্যে ছিল, তার একভাবে বলতেন। উপেন্দ্র কিশোরেরও দু একটা লেখায়, ওর লেখা সাধারণত অন্যরকম, দু একটা লেখায় একটু খেয়াল রসের ছোঁয়া পাওয়া যায়। আর উপেন্দ্র কিশোরের মধ্যে যা যা ছিল, কবিতা, গান, ছবি, এই সবগুলোই তার পুত্রের মধ্যে আরো বড় আকারে প্রতিভাত হয়েছিল। সত্যজিৎ অবশ্য এক জায়গাতে পরিষ্কার মানিকদা বলে গেছেন যে তার মতে বাবার থেকে তার ঠাকুরদা অনেক বড় চিত্রশিল্পী ছিল, সেটা অন্য কথা। কিন্তু এই ধরনের জিনিস এবং গান, এটা আজকে হয়তো অনেকে ভুলেই গেছেন। শুধু ননসেন্সের খেয়াল রস তো নয়, ননসেন্সের খেয়াল রসে বোম্বাগড়ের রাজা বা হেড অফিসের বড় বাবু, এ তো আমাদের মনের মধ্যে ঢুকেই আছে, নানান সময় আমরা দৈনন্দিন এই কথাগুলো প্রয়োগ করি। কিন্তু উনি সুকুমার যে দুটো ব্রহ্মসঙ্গীত লিখেছিলেন, যা বিয়েতে গাওয়া হয় এবং আজও গাওয়া হয় খুব কম হলেও, এটা আমরা প্রায় ভুলতে বসেছি। তিনি যে রবীন্দ্রনাথের অনেকগুলো কবিতার অনুবাদ করেছিলেন, তা আমরা আজকে ভুলতে বসেছি। এই সব জিনিসটা মিলিয়ে, কবিতা, গান, ছবি, লেখা, সব জিনিসটা মিলেই তো সমগ্র মানুষটা, তাকে আমরা টুকরো টুকরো করে ধরার চেষ্টা করছি। তাই তাকে এখানে খেয়াল রসের কবি বলছি, কোনো সময় অন্য কিছু বলবো, কিন্তু সুকুমারের মানে সামগ্রিক চরিত্রটা একসঙ্গে ধরা খুব সহজ নয়। শঙ্করবাবু, অনেক বাঙালি আছেন বা বাঙালির ছেলেবেলা, শিক্ষিত বাঙালির ছেলেবেলা, সেই ছেলেবেলাটা আমরা যদি দেখি আবোল তাবোল পড়েনি সেই ছেলেবেলা, এরকম কিন্তু পাওয়া যায় না। তো এই আবোল তাবোল সম্পর্কে আমাদের দর্শকদের একটু বলুন। তার আগে বলে নি, আমার ভীষণ দুঃখের বিষয় এখন যে এখনকার ছেলে মেয়েরা কিন্তু সুকুমার সেভাবে পড়ে না। এটা অত্যন্ত লজ্জার বিষয়। তার কারণ হচ্ছে আবোল তাবোল বা ঝালাপালা এগুলো না পড়ে বাঙালি হওয়া যায় না। তার কারণ এখানে এমন সমস্ত কথা রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, যেগুলো আমরা সারা জীবন ব্যবহার করি এবং না জেনে অনেক লোক ব্যবহার করে সুকুমারেরই কথা। আচ্ছা, আবোল তাবোল কেন বলছি? এটা একটা বিস্ময়কর কাজ ছোটদের জীবনে, যে ছোটরা যেভাবে কল্পনা করে, যেভাবে ফ্যান্টাসির মধ্যে তারা অনায়াসে ঢুকে যায়, বড়রা যারা তাদের জন্য লেখে তারা সেটা পারেন না। ফলে হয় কি, আমরা এই লুইস ক্যারলের কোনো দ্বিতীয় সংস্করণ হয়নি। তার কারণ হচ্ছে কি, লুইস ক্যারল যিনি এদিকে অঙ্ক লিখছেন, অঙ্কের বই লিখছেন, কঠিন কঠিন অঙ্কের বই লিখছেন, তিনি যখন ওই আলেস লিখলেন, তিনি এমন একটা জগতের মধ্যে প্রবেশ করলেন এবং জগৎটাকে এমনভাবে নিজের মতন বানাতে শুরু করলেন এবং মানে ওই চরিত্রগুলো এমনকি যাবো বকিটাবু ইত্যাদি, এটা পৃথিবীতে গুটি কয়েক লোক পেরেছে। মানে আমাদের ভাগ্য যে আমরা সুকুমার রায়কে পেয়েছি। আর সুকুমার বাবু মানে সত্যি কথা বলতে মানে আমি মানে এটা তো মানে সতীশ বাবু বলেছেন, কাজে এটা নতুন কথা নয় এবং এটা উনি লেখার আগেও, মানে সত্যিবাবু প্রবন্ধ লেখার আগেও আমার মনে হয়েছে। আমি ছেলেবেলা থেকে বিশ্বাস করি, আমার কাকাও বলতেন যে খেয়াল রসের
কবি হিসেবে রবীন্দ্রনাথের চেয়েও বড় কবি সুকুমার রায়। হ্যাঁ। এবং রবীন্দ্রনাথ চেষ্টাও করেছেন ওই খাপ ছাড়া লিখে, কিন্তু তার ধারে কাছে পৌঁছননি। কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম, আবোল তাবোল কেন আমাদের কাছে এত বিস্ময়কর লেগেছিল, যে ওই ছেলেবেলাতে যখন মনটা চারিদিকে দৌড়োয় উইদাউট রিজন, আমরা লজিক দিয়ে এবং যুক্তি দিয়ে মনটাকে বাঁধি, তো যে আমাদের এই বয়সের সঙ্গে সঙ্গে এই লজিকগুলো, এই যুক্তিগুলো এত কড়া হয়ে যায়, এত পোক্ত হয়ে যায়, যে তখন আমরা ডাইনে বাঁয়ে বিবেচনা করে ট্রাফিক সিগন্যাল দেখে এগোবার চেষ্টা করি। কিন্তু এই যখন এই উড়ে উড়ে বেড়াবার যে মনটা যখন থাকে, তখন তাকে ধরবার জন্য যে লেখা, সেই লেখাটা কিন্তু আবোল তাবোল। এবং আমরা পড়ে মনে হতো এটা তো আমিও ভাবছি বা আমিও ভেবেছি। মানে আমাদের সবারই মনের ভেতর নানা রকম জন্তু থাকে, নানা রকম মানুষ থাকে, নানা রকম মানে ঘটনা থাকে, যেগুলো আমরা বিশ্বাস করি সত্যি। বাচ্চারা, আমি বলছি 5 বছর 7 বছর 8 বছর 10 বছর, তারা বিশ্বাস করে এগুলো সত্যি, বানিয়ে বানিয়ে গল্প করে না। তো সেই জিনিসটাকে এই ভদ্রলোক ধরেছেন এবং তার চেয়েও বেশি রং ফলিয়ে তাদের কাছে ফেরত দিয়েছেন। আমাদের কাছে মনে হয়েছিল, আর ওই ভাষাটা, মানে আমি সত্যি কথা বলছি, আধুনিক বাংলা ভাষা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে সুকুমারের পদ্য। আচ্ছা, আমরা তাহলে একটু পদ্য, মানে আবোল তাবোল একটা যদি ছড়া আপনি বলেন বাবু। আমি বলার আগে শঙ্করবাবুর কথার রেস্টে নিয়ে একটা ছোট্ট কথা বলি। আবোল তাবোলের প্রথম যে ছড়াটি, আইরে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আইরে পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয়, এইটারই শেষ দু লাইনে কবি বলছেন, আজগুবি চাল বেঠিক বেতাল মাতবি মাতাল রঙ্গেতে, আইরে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে। এই অসম্ভবের ছন্দেতে, এই কথাটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করে। মানে আবোল তাবোলের প্রতি ছত্রে ছত্রে এই কল্পনা, আজগুবি আজগুবি যে ব্যাপারগুলো, সেই কল্পনাগুলোকে একটা সুন্দর ছন্দে গেঁথেছেন, সেইটা বাংলা সাহিত্যে বিরল সত্যি। তো গোপচুরি বলুন, হুকোমুখে হ্যাংলা বলুন, সবেতেই বই, সবেতেই এই ব্যাপারটা। তো গোপচুরির কিছুটা অংশ আমি বলি। হেড অফিসের বড় বাবু, লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারে খানি চেপে, একলা বসে চুপটি করে আটকে উঠে চোখটি করে বল, হঠাৎ বলেন, গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ ডাকে, কেউ বা হাঁকে, পুলিশ, কেউ বা বলে, কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন, ওরে আমার গোপ গিয়েছে চুরি। হারানো। বাহ, দারুণ বললেন গোপচুরিটা। প্রসাদ বাবু, আমরা যদি সুকুমারের গল্পের কথাই আসি, হ্যাঁ, উনি তো বিখ্যাত বিখ্যাত সব গল্প লিখেছেন, যেগুলো হজবরলা, পাগলা দাশু, বহুরূপী ইত্যাদিতে ছড়িয়ে আছে। একটু তার গল্প রস বা গল্প ভাবনাটা যদি বলেন। সুকুমারের গল্প নিয়ে আমি শুধু দুটো কথা বলতে চাই। এক হলো পাগলা দাশু। পাগলা দাশুর গল্পগুলো যখন উনি লিখেছেন, নিজে একেবারে দুষ্টু ছোট ছেলেদের জগতে প্রবেশ করে গিয়েছেন। এবং তার আগে যদিও দু একটি লেখা যে হয়নি স্কুল জগৎ নিয়ে তা নয়, কিন্তু স্কুল জগৎকে আমাদের সামনে জীবন্ত করে তোলা, সেটা সুকুমারই প্রথম করে তুলেছিলেন। আমার আজও মনে পড়ে, সেই যখন পাগলা দাশুকে বলা হচ্ছে এবং যখন ধরা হলো পটকা ফাটার পর, যে মিহিদানার হাঁড়িটা কার, তখন ধরা পড়ে গেল মিহিদানার হাঁড়ি কার, তার শাস্তি হবেই। তখন যখন দাশুকে জিজ্ঞেস করা হচ্ছে, তো তুমি তখন কি করছিলে, দাশু তখন একদম না ঘাবড়িয়ে উত্তর দিল, আগে চীনে পটকায় আগুন দিচ্ছিলাম। মানে সত্যি কথা বলাটা দাশুর আবার জীবনের একটা ব্রত ছিল। এইটা একটা। আর একটা যেটা বলবো, সেটা দৃঘাংচু। এই গল্পটা আমার খুব অদ্ভুত মনে হয়। অনেকে রবীন্দ্রনাথের সেই দাঁড় কাকের সঙ্গে সাদৃশ্য আনেন, আমি সাদৃশ্য অতটা পাই না। দৃঘাংচু একটাই কথা বলেছিল থেকে থেকে, কহ। এই কহ ছাড়া আর কিছু বলেনি। আর এই কহ শব্দের মানে খুঁজতে খুঁজতে সবাই অস্থির হয়ে গেল। আচ্ছা শঙ্করবাবু, এই যে আমরা হেসুরাম হুঁশিয়ারির ডায়েরি তো পড়েছি, একটা মারাত্মক অ্যাডভেঞ্চার, একটা অভিযান, সেই লক্কর সিং ছক্কর সিং এই সম্পর্কে যে অভিযান, সেটার একটা যে মজা, সেটা একটু যদি আমাদের বলেন। সারা পৃথিবীতে আমার ধারণা, আমি অন্তত যে কটা ভাষার লেখা পড়তে পেরেছি, আমি ভাষা জেনে বলছি না, আমি যে কটা ভাষার অনুবাদ বা সরাসরি যেগুলো পড়তে পেরেছি, সব ভাষাতেই কিছু না কিছু ফ্যান্টাসি তো থাকেই, আর থাকা উচিত। তার কারণ যে সব দেশের মানুষেরই মধ্যে এই জিনিসটা থাকে, আছে। আর সব দেশেই কিন্তু কিছু না কিছু লেখকও থাকে যারা একটা, ওই যাকে বলে একটা ইমাজিনারি বেস্টিয়ারি,
একটা মানে ওই কাল্পনিক জীবজন্তুর জগৎ তারা তৈরি করে। সব দেশে আছে কম বেশি, হ্যাঁ, না হলে সেই সব দেশের ওই সব ধরনের এপিক তৈরি হতে পারে না। অনেক এপিকের মধ্যে নানা রকম সমস্ত অনুষঙ্গ থাকে, আর বিশেষ করে মানে একেবারে এর সঙ্গে সাদৃশ্য যার সেটা হলো আমাদের আর্থার কনান ডয়েলের। তিনি যে দ্য লস্ট ওয়ার্ল্ড লিখলেন, তাতে যে আগেকার যেগুলো আমরা টিরানোসেরাস, তারপরে আগেকার দিনে সব বড় বড় সব জন্তু জানোয়ার এরা ওরা, তারপর তাছাড়া যেগুলো এক্সটিংগুইশ করে গেছেন তা না, উনি করেছেন কি যেগুলো ছিল বলে মানে নানান রকম প্রত্নতাত্ত্বিক মানে সাক্ষ্য পাওয়া যায় সেইগুলোকে নিয়ে এসেছেন এখানে। আর ইনি করেছেন কি লুইস ক্যারলের ধারায় ইনি নানান রকম লুইস ক্যারলের ধারায় যেটা করেছেন সেটা হচ্ছে শব্দ জুড়ে বা একই পশুর মধ্যে নানা রকম অঙ্গ জুড়ে দিয়ে 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 তাকে একটা কিম্ভূত কিমাকার যদি যেমন কিম্ভূত বলে যে কবিতাটা, সেটা তো ওই কিম্ভূত করেই করা। আর ওই ইয়েতে হেসরামে যেটা করেছেন উনি কিছু কিছু জন্তু উনি কাল্পনিক জন্তু তৈরি করেছেন। হ্যাঁ, সেই কাল্পনিক জন্তুগুলো কি করে হয়েছে না, এরা নামকরণগুলো করেছে। কাল্পনিক জন্তুগুলো ওখানেই আছে কিন্তু এরা নামকরণ করেছে। যেমন চিল্লানোসেরাস, সে চিল্লাচ্ছিল বলে তাকে বিশাল বড়, হ্যাঁ, এইগুলো করেছেন। তা এখন এটা করার কারণ একটাই, মানে হেসরামের ডায়েরিতে যে এই আজগুবি জিনিসটাকে কতখানি এক্সটেন্ড করা যায়। এখন আমি আমার মন থেকে একটা জিনিসকে তৈরি করলাম, সেটা একটা হলো, আবার মানুষকে বিশ্বাস করাতে হবে যেটা আমার মনের জিনিস নয়, এটা সত্যি ছিল, তখন কি করবো, আমরা ডায়েরির ফর্ম নেওয়া হলো, সেটা খুব কনভিন্সিং বাচ্চাদের কাছে ডায়েরি। সেটা তো পরবর্তীকালে সত্যজিৎ রায়ও তো কল্পবিজ্ঞানের সম্পর্কে ডায়েরিটা নিয়ে এলেন। এই ডায়েরি ফর্মটাতে কি হয় যেন একটা মানুষ সে সত্যি এগুলো দেখেছে টেকেছে বলে বিশ্বাস করে বা সেগুলো নোট করেছে, সেগুলোকে ডকুমেন্ট করেছে, সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বাচ্চারা যে বুঝতে পারে না তা নয়, কিন্তু বাচ্চারা ওই কনভিকশনে পৌঁছতে চায় যে একটা ডায়েরির মধ্যে যে হ্যাঁ এই লোকটা এই ডায়েরি লিখেছে, মানে একটা মজা, তাই তো? মজা মানে কি, এটা একেবারে মানে হাইট অফ ননসেন্স, মানে সেই ননসেন্সটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যে এটাকে বাস্তব করা হচ্ছে। ননসেন্সটা তখন আর ননসেন্স থাকছে না, ডায়েরি দিয়ে বাস্তব হয়ে যাচ্ছে। আচ্ছা, ওই সুকুমার রায় লিখেছেন না রামগরুরের ছানা, তার যদি দু লাইন আমাদের একটুখানি শোনান। রামগরুরের ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না। প্রসাদ বাবু, প্রাবন্ধিক সুকুমার রায়, কারণ তিনি তো রবীন্দ্রনাথকে নিয়ে বিদেশে যে প্রবন্ধটা পড়েছিলেন, যেটা কোয়েস্ট পত্রিকায় বের হয়েছিল, দ্য স্পিরিট অফ রবীন্দ্রনাথ টেগর, এছাড়াও তো অনেক প্রবন্ধ লিখেছেন তিনি। তো প্রাবন্ধিক সুকুমার রায়, এটা সম্পর্কে একটু বলুন। প্রাবন্ধিক সুকুমারের চরিত্রটা একটু আলাদা ধরনের। প্রথম কথা, যখন উনি ওইটা লিখলেন দ্য স্পিরিট রবীন্দ্রনাথ টেগোর, এই অরিজিনাল লেখাটাই আমরা অনেক কাল পর্যন্ত হাতের কাছে পাইনি। যখন আনন্দ তাদের সুকুমার সাহিত্য সমগ্র তৃতীয় খণ্ড বার করলো, তখন তার মধ্যে এটার সমগ্র চরিত্র পাওয়া গেল। তখন তিনি রবীন্দ্রনাথের মধ্যে একটা ডুবে ছিলেন এবং রবীন্দ্রনাথকে পাশ্চাত্যে খানিকটা প্রকাশ করা, তার ব্যাপারটা ব্রত নিয়েই এটা লিখেছিলেন। যেমন অনেকগুলো কবিতা বা গল্প অনুবাদও করেছিলেন। পরবর্তীকালে সেই অনুবাদগুলোও দু চারটে ছড়ানো ছোটা পাওয়া যায়, সবগুলো পাওয়া যায় না। এবার উনি যখন ফিরে এলেন দেশে, তখন ওর দু ধরনের প্রবন্ধ। এক, সন্দেশে ছোটদের জন্য, আমার যতদূর মনে পড়ে আমার বন্ধু সিদ্ধার্থ ঘোষ, এখন প্রয়াত, সে একটা প্রবন্ধে এটাকে বিশ্লেষণ করে দেখিয়েছিল, বোধহয় 126টা মতন লেখা জীবনী ধরলে। তার অধিকাংশই বিজ্ঞান সম্বন্ধীয়, ছোটদের জন্য চমৎকার করে তখনকার বিজ্ঞানে যা বিজ্ঞান বা প্রযুক্তি যা হচ্ছে সেটা ছোটদের সামনে প্রকাশ করা, এবং তার সঙ্গে তার আশ্চর্য ভাষার প্রয়োগ। যেমন পাতাল রেল যখন হয়েছে তখন তাকে বলেছেন ভুঁইফোড়, রকেট সম্বন্ধে গিয়ে লিখেছেন চাঁদমারি, এবং তিনি নিজে 1921 সালের একটি লেখায় আকাশবাণী কথাটা ব্যবহার করে। আমরা জানি সেটা তো পরবর্তীকালে চালু হয়ে গেছে, রবীন্দ্রনাথও তার এটা এন্ডোর্স করেন। এইটা এক ধরনের লেখা। আর এক ধরনের লেখা, যার সব লেখা আমরা পাইনি, কারণ অনেক লেখা হারিয়ে গেছে, সেটা মানডে ক্লাবে যেটা ওরা স্থাপন করেছিলেন। মানডে ক্লাবে তো একটা ভারী মজার বাইরের একটা ছক ছিল, খাওয়া দাওয়া হতো, মজার চিঠি দেওয়া হতো, কিন্তু তার মধ্যে খুব গুরুগম্ভীর বিষয় আলোচনা হতো। সেখানে আর্ট অ্যান্ড এস্থেটিক্স ইত্যাদি সম্পর্কে অন্তত 3টে প্রবন্ধ উনি পড়েছিলেন, যেগুলোর হদিশ এখন পাওয়া যায় না, তার কোনো ম্যানুস্ক্রিপ্ট বা কোনো কিছু নেই। কিন্তু তা সত্ত্বেও যা পাওয়া যায় তার মধ্যেই ক্যাবলের পত্র, দৈবেনোদয়ম,
বা বর্ণমালা তত্ত্বের সঙ্গে যে সমস্ত ইয়ে বেরিয়েছে, ভাষার অত্যাচার, তো আপনারাই হ্যাঁ। পাঠ্য এখন করে হ্যাঁ, দিয়েছেন। আমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পাঠ্য। এগুলো খুব যথেষ্ট সিরিয়াস লেখা এবং সম্পূর্ণ অন্য ধরনের লেখা, লোকের কাছে মানে বড় মানুষের কাছে সরাসরি গ্রহণযোগ্য। কাজে দুটো প্রাবন্ধিক হিসেবে দুটো অস্তিত্ব ছিল আলাদা। আচ্ছা, শঙ্করদা, নাট্যকার সুকুমার রায়, কারণ বিখ্যাত বিখ্যাত নাটক লিখেছেন, অবাক জলপান থেকে আরম্ভ করে ঝালাপালা লক্ষণের শক্তিশীল। নাট্যকার সুকুমারকে আমরা এখন কিভাবে বিচার করব? আচ্ছা, এই নাট্যকারের কথা বলার আগে ওনার এই প্রবন্ধের কথায় একটা ছোট্ট এডিশন করব। আমার দুটো প্রবন্ধ ওনার আমার ভীষণ মনে ধরেছিল বরাবর। এক হচ্ছে ওর বাবাকে নিয়ে লেখা উপেন্দ্র কিশোর রায় বলে, ভারী সুন্দর প্রবন্ধ। আর একটা প্রবন্ধ, এটা আমি না বলে পারছি না, আমি একেবারে হতচকিত হয়ে গেছিলাম যখন প্রথম পড়েছিলাম। শিল্পকলা নিয়ে ওনার একটা লেখা, তাতে বিশ্বাস করুন উনি লিখছেন তখন কত 18-19 সালে লিখছেন বোধহয় প্রবন্ধটা। তিনি পিকাসো রেফারেন্স করেছেন এবং কিউবিজম জিনিসটা কি, এত সরল ব্যাখ্যা কিউবিজমটা আমি কোথাও পাইনি। কিউবিজম কি, এটা কিউবিজমের উপরে বই এলেও কিন্তু ততটা পরিষ্কার হবে না যতটা উনি 4 লাইনে বলে দিয়েছেন কিউবিজম কি। যে একটা মানুষের এই মানে চেহারার এই যে নারী দেহের বর্তুলাকার এবং মানে পুরুষ নারী পুরুষেরও যে সমস্ত এই ফিচার্স আছে, তার মধ্যে তো এই কার্ভস গুলো বেশি, সেটাকে একটা কিউবের মতন, হ্যাঁ, স্ট্রেট লাইনে, কারণ স্ট্রেট লাইন হচ্ছে কি সবচেয়ে প্রিমিটিভ লাইনস ইন ড্রয়িং, তো সেই লাইন দিয়ে ভেঙে ভেঙে তুলে দেখানো, অর্থাৎ অতি না সরলীকরণ করা। যদিও সেটা লোকের কাছে তখনকার দিনে খুব বিভ্রান্তিকর মনে হয়েছে, কিন্তু আস্তে আস্তে লোকেরা বুঝতে পেরেছে জিনিসটা কি। এই প্রবন্ধটা এবং তার সঙ্গে ছবির যে সাজুর জন্য রেখেছেন বেহালা বাদকের ছবি দিয়ে, অপূর্ব, একেবারে অপূর্ব। আচ্ছা, এবার আমাদের একটু সংক্ষেপে যদি নাটকের কথা বলি, কারণ সময় তো শেষ হয়ে যাচ্ছে। সত্যি কথা বলছি, এই একটু আগেই প্রসাদ বাবুকে বলছিলাম যে আমাদের দুর্ভাগ্য যে এত নাটক চারিদিকে হচ্ছে, তার মানে 99 ভাগ নাটক দেখে বিরক্ত লাগে, কিন্তু কেউ কেন এই এত সুন্দর নাটক রয়েছে তৈরি, যেমন সবাই চলচ্চিত্র চঞ্চরীর কথা বলে, এরকম একটা নাটক তো আর কোনোদিন লেখা হবে না। সেই নাটকটা কেন লোকে করে না? আমরা ছেলেবেলাতে কলেজে পড়বার সময়, ইউনিভার্সিটিতে পড়বার সময় আমরা রেগুলার দেখেছিলাম। কারণটা এই যে প্রত্যেকটা ডায়ালগ, যেমন ননসেন্সটাকে মানে ডায়ালগটাকে মানে নাটকটাকে বাড়ানো হয়েছে কি করে, আমি যদি একটু বলতে পারি, সেটা হলো গিয়ে যে সংলাপ থেকে সংলাপ, এবং সেই সংলাপ থেকে সংলাপে যেতে 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 একটা ননসেন্স এরিয়া তৈরি হয়ে যাচ্ছে। এমন একটা লোক ঢুকছে, একটা নতুন চরিত্র আসছে, সে একটা কি বলতে যাচ্ছে, তাকে বকতে শুরু করে দিচ্ছে, তুমি এটা কেন করেছো, ওটা কেন করেছো, সেটা যা হয়েছে আর কি, ভবদুলালকে যেভাবে বলছে, বা একে তাকে যা হোক কত রকম চরিত্র, বা নিকুঞ্জ, হ্যাঁ, এদের কথার থেকে নতুন নতুন মাত্রা বেরোচ্ছে এবং নাটকটা ছড়িয়ে পড়ছে। অর্থাৎ মানে আমি একটা নাটকে, যেটা জীবনে হয়, কটা আপনি বলুন তো নাটকের কাহিনী জীবনে ঘটে? আমরা জীবনটাকে ভেবে নিয়ে একটা বিরাট জীবনকে সংক্ষেপে 3 ঘন্টায় দেখাবার জন্য টাইম স্পেসে ইউনিট তৈরি করেছে, সে নাকি গেছে, সেভাবে তো জীবনে কিন্তু একটা লোকের সাথে তর্ক করতে করতে সে কথা এখানে ছড়িয়ে, ওখানে ছড়িয়ে, সেখানে ছড়িয়ে, এটা কিন্তু সারাক্ষণ জীবনে হয়। তিনি ওটাকে একটা ননসেন্স মানে কি বলে একটা মানে বলা যেতে পারে আজকের ভাষার টেমপ্লেট দিয়েছেন। আমি এই প্রসঙ্গে আসছি একটু সংক্ষেপে, আমাদের সময় শেষ হয়ে গেছে। প্রসাদ বাবু, একটু সংক্ষেপে বলুন, ওই যে আমাদের যিনি সম্পাদনা করেছেন সন্দেশ পত্রিকা, সেই সন্দেশ সম্পাদক হিসাবে সুকুমারের কৃতিত্ব, এটা যদি খুব সংক্ষেপে বলুন। সন্দেশ যখন প্রথম বেরোল 1913 সালে, তখন তো উনি বিদেশে ছিলেন। বিদেশ থেকে সন্দেশের জন্য ওর প্রথম কন্ট্রিবিউশন বলা যায় একটা গল্পের সঙ্গে একটা ছবি, ওর বন্ধুর লেখা গল্পের সঙ্গে একটা ছবি এঁকে উনি পাঠিয়েছিলেন। যখন দেশে ফিরলেন তখন সন্দেশ রীতিমতো বেরুচ্ছে, বছর 1.5 হয়েছে। তারপর থেকে উনি সন্দেশের 2 হাতে লিখেছেন, এবং দুর্ভাগ্য কয়েক মাস পরেই উপেন্দ্র কিশোরের মৃত্যু হয়। উপেন্দ্র কিশোরের মৃত্যুর পর সন্দেশের সম্পাদনার দায়িত্ব যখন নেন, তখন থেকে অর্থাৎ 1915 থেকে 1923 সাল অব্দি প্রচ্ছদ এঁকেছেন, ভিতরে ছবি দিয়েছেন, গ্রন্থচিত্রীর কাজ করেছেন, এবং কবিতা, গল্প, নাটক, প্রবন্ধ 2 হাতে লিখেছেন। কোন কোন সংখ্যায়, একটা সংখ্যায় 6টা 7টা পর্যন্ত লেখা লিখেছেন। আর কিছু অবশ্যই 2-4টে লেখাই মাত্র তার মৃত্যুর পর বেরিয়েছিল, যা কমপ্লিট ছিল।
শঙ্করদা, আরেকটুখানি আপনাকে জানতে চাইছি, খুব সংক্ষেপে বলুন যে ওনার যে চিত্র ভাবনা, ছবি এবং অলঙ্করণ, এইটা সম্পর্কে আমাদের একটু সংক্ষেপে বলুন। একটাই শব্দ ব্যবহার করতে পারি, এটা মিষ্টি বললে হবে না, ওই আমরা এখন খুব কথাটা ব্যবহার করি সুইট। ওনার ইলাস্ট্রেশন আমার এত ভালো লাগে, যদিও সতীবাবু লিখেছেন এবং ঘটনাও যে উপেন্দ্র কিশোরের মতন সেরকম শিল্পের দক্ষতা ওনার নয়, কিন্তু উনি এটাও স্বীকার করেছেন যে ওনার কল্পনা শক্তি অসাধারণ ছিল, তাই তো? এত সুন্দর কল্পনা শক্তি, এবং তিনি এত সুন্দর একটা জীবন্ত চেহারা করেছেন ছবিগুলোর, মজার ছবি। এবং আসলে ওনার সাহিত্য ভাবনার মূলটাই জুড়ে ছিল আনন্দ, অর্থাৎ সুকুমার রায় বা গড়পাড়ির রায়বাড়ির একটা ঐতিহ্য ছিল আনন্দ, মজা এবং হাসি। রবীন্দ্রনাথ বা উপেন্দ্র কিশোর যে শিল্প ভাবনায় আশান্বিত হয়েছিলেন, সুকুমার তাতে আনন্দকে আরো নতুনভাবে যোগ করেছিলেন। তাই তো তার আনন্দ ভাবনাকে নিয়েই আমরা বেঁচে আছি, আমরা মজায় আছি, আমরা শান্ত আছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।